দর্শক, আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, শুরু করছি ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি। এই অনুষ্ঠানে আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি শহীদ মাহমুদ জঙ্গি। তিনি গীতিকার, তিনি লেখক। ভাইয়া কেমন আছেন? আছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা কথা শুরু করি। সাধারণত চট্টগ্রামের মানুষদের নিয়ে যেহেতু এই অনুষ্ঠান, তার মানে আপনি যত বড়ই হন, শুরুটা চট্টগ্রামে। সেই ছোটবেলা, শৈশব, কৈশোর কেমন ছিল? আমরা একটা চমৎকার সময় কাটিয়েছি, যদি খুব সংক্ষেপে বলতে চাই। সেটা হচ্ছে, তখন তো পরিবারগুলো একটু বড় ছিল, আর প্রতিবেশীদের সাথে একটা ভালো সম্পর্ক থাকতো সবার। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব মিলে একটা চমৎকার সময় আমাদের কেটেছে। আর আমাদের বাসায় এর পাশাপাশিও একটা সাংস্কৃতিক আবহ ছিল। ভাই, আপনার বাবার নাম LA চৌধুরী, মায়ের নাম হামিদা চৌধুরী। এই দুইজন মানুষ সম্পর্কে একটু আলাদাভাবে জানবো। আমার বাবা এলে চৌধুরী, উনি মূলত আমি ওনাকে কি আগে ব্যবসায়ী বলবো না আগে সমাজকর্মী বলবো, এটা নিয়ে আমার সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কারণ উনি সমাজসেবায় এত বেশি জড়িত ছিলেন যে ওনার যে পেশার দিকটাকে উনি অনেক সময় অবহেলা করেছেন। এবং অবশ্যই যে কারণে ওনাকে সবাই শ্রদ্ধা করতেন, রেসপেক্ট করতেন। ওনার নামে চট্টগ্রাম শহরে একটা রাস্তা আছে, এলে চৌধুরী সড়ক। তো গান বাজনার খুব ভক্ত ছিলেন। তো চট্টগ্রাম দেয়ানবাজার আমাদের যে বাসাটা, সেটা একটু মানে রাস্তা থেকে কত 7-8 ফিট ওপরে, একটু অতটুকু টিলা বলবো কিনা জানি না, একটু উঁচাই। বাসাটা ছিল, বাসার সামনে একটা বেগুনভেলিয়া গাছ ছিল অনেক বড়, তার সামনে একটা ছোট্ট আঙ্গিনা মাঠ। তো উনি ওখানে বসতেন, টেবিল চেয়ার নিয়ে, পানের বাটা নিয়ে বসতেন। এবং প্রত্যেক ছুটির দিনে, তখন তো ছুটি ছিল রোববারে আমরা ছোটোবেলায় দেখেছি যে আব্বাস ফকির বলে এক গায়ক আসতেন। বেসিক্যালি উনি সুফি ঘরানার গান করতেন আর কি, বাইশ ভান্ডারের গান করতেন। তো উনি গান করতেন, উনি শুনতেন। এর বাইরে উনি বাসায় এখনও তাদের মধ্যে বেঁচে আছেন, বেলা ইসলাম বেঁচে আছেন, যিনি চিটাং ইস্পানি কলেজের প্রিন্সিপাল ছিলেন, হাসিনা জাকারিয়া। খুব ক্লাসিক্যাল গান করতেন, নজরুল গীতি গাইতেন। উনাকেও দেখতাম আসতেন। আমাদের প্রবাল দা আসতেন, প্রবাল চৌধুরী, হ্যাঁ, গান শোনাতেন। উমা খানের ভাই প্রবাল চৌধুরী আসতেন। তারপর আরও বেশ তখনকার চট্টগ্রামে যারা আর্টিস্ট ছিলেন, শিল্পী ছিলেন, তারা এসে গান টান গাইতেন। উনি গানের আসর বসাতেন বেশ মাঝে মাঝেই আর কি। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। তো আকর্ষণের ব্যাপারটা ছিল যে ওই যে এগুলা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এগুলো তো আমরা রেকর্ডেও শুনতাম। কিন্তু ওই সামনাসামনি যেটা সবচেয়ে বেশি আকর্ষণের ব্যাপার ছিল, যে ওনার নাম ছিল আব্বাস ফকির। পরে ওখান থেকে ওনাকে চিটাং আর্ট কলেজে নিয়ে গিয়েছিল, ওরা ওখানে অনুষ্ঠান করেছে, ওনার গান শুনেছে। তো একতারা নিয়ে গান করতো, একতারা নিয়ে গান করতো। এই সবের মধ্যে দিয়ে তারপর স্কুল, কলেজ, ওগুলো তো একটা বিশাল অধ্যায়। এইভাবে আমি আমার বাবাকে চিত্রিত করতে পারি যে একজন শিক্ষা অনুরাগী। উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, যে কারণে হয়েছে কি আমার শিক্ষা জীবনটা, উনি যে স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, আমাকে ওখানে পড়তে হতো। কারণ উনার ছেলে যদি উনাদের স্কুলে না পড়ে অন্য স্কুলে পড়ে, সেটা তো হবে না। তো ওইভাবেই আমাকে পড়তে হয়েছে। এটা হচ্ছে বাবার দিকটা। মা, উনি বেসিক্যালি একেবারে গৃহবধূ, মানে গৃহিণী যা বলি আর কি আমরা, গৃহবধূ ছেলে গৃহিণী শব্দটা আরও। তো উনি ছিলেন গৃহিণী। তবে উনার গানের ভাণ্ডার বিশাল ছিল। মানে উনি যেমন আমি এই একবার যেতে ওই যে ওই ক্ষুদিরামের উপর যে গানটা, হ্যাঁ, এগুলো ওনার থেকে শোনা। একবার বিদায় দেমা, এ ধরনের প্রচুর গান। তারপরে যে এই সারা জাহাজা, আচ্ছা, এইসব গানটা, এগুলো সব ওনার থেকে শোনা। তার সাথে বাংলা গান অনেকগুলো আছেই। তারপর ওনার লেখাও খুব সুন্দর ছিল। এই হচ্ছে আব্বা। এই বাবা মা সম্পর্কে জানলাম। এখন আপনার আগে পেছনে যারা ছিলেন, ভাই বোন, যাদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক থাকতে হয় শৈশবে বিশেষ করে, বা থাকে আমাদের, তাদের সঙ্গে আমাদের ওঠা বসা, খেলাধুলা, সব কিছু। ভাই বোনদের ব্যাপারে একটু জানবো। আমরা 7 ভাই 4 বোন। তো তার মধ্যে এখন পর্যন্ত 3 জন মারা গেছেন,
তিনজনের মধ্যে 2 ভাই 1 বোন মারা গেছে, বাকিরা আমরা আছি। আমরা তো কেউ কেউ এখনও বাংলাদেশে আছে, বেশিরভাগই দেশের বাইরে। সবাই যার যার ক্ষেত্রে মোটামুটি ভালো করছে, আল্লাহর রহমতে ভালো আছে। ভাইয়া আমরা জানি যে আপনার পড়াশোনার যে বিষয়টা সেটা ব্যবস্থাপনায়, স্নাতক স্নাতকোত্তর, তারপর আপনি কর্মজীবন শুরু করলেন শিক্ষকতা দিয়ে। সেই জীবনটা কেমন ছিল, প্রথম পেশা? আমার জন্য অত্যন্ত চমৎকার একটা ব্যাপার ছিল। আমি পড়াতে ভালোবাসতাম এবং আমি ইনফ্যাক্ট ঢাকা 86-এ এসেছি, তখন আমি মাঝে মাঝে গিয়ে ক্লাস নিতাম কলেজে। যখন আমি ব্যবসায় ঢুকে গেছি পুরাদমে, পড়াতে আমার ভালো লাগতো। এখনও যখন আমি কোনো সাবজেক্ট নিয়ে খুব চিন্তা করি, তখন ওটা নিয়ে তো আলোচনা করতেও ভালো লাগে, এরকম আর কি। শিক্ষকতা, ব্যবসা, কিন্তু এর বাইরে আপনার যে পরিচয়টা বড় হয়ে উঠেছে বা সারা দেশের মানুষ চিনেছে, সেটা গীতিকার বা গীতিকবি সেই হিসেবে। কিন্তু আপনার পেশা কিংবা যে পারিবারিক ব্যবসা, কোনোটার সঙ্গে কিন্তু গীতিকার হওয়ার যোগসূত্র এখনো পর্যন্ত আমরা পাইনি। কিভাবে সেটা আপনার মধ্যে তৈরি হলো বা শুরুটা হলো? না, গানের প্রতি ভালোবাসাটা ছিল, ওটা তো বাবারও ছিল, মারও ছিল, এবং আমার ওখানে গানের অনুষ্ঠান হতো, এটা সব। তবে এই গান নিয়ে যে মানে গানে কোনোভাবে যুক্ত হবে, এটা কোনো সময় আমার মধ্যে ওইভাবে ছিল না। আমি যদি খুব খেয়াল করতে পারি, আমি স্কুল জীবনে ওই স্কুলে ওই যে দেওয়াল পত্রিকা বের হতো, ওখানে লিখেছি ছোটোখাটো লেখা, আর গল্পের মতো লিখেছি মনে আছে আমার। কলেজ জীবনেও দেওয়াল পত্রিকায় বেশ বড় সড়ো গল্প লিখতাম। আচ্ছা, তখনও এই স্কুলে থাকতো চট্টগ্রাম বেতার কেন্দ্রে, স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠানগুলোতে আমি যেতাম, পার্টিসিপেট করতাম আমি ওগুলোতে। কলেজে গিয়ে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে ডিবেট বা উপস্থিত বক্তৃতা, ক্রমান্বয়ে গল্প বলে, এগুলো সব কিছুতে আমি যে কবারই পার্টিসিপেট করি সবগুলোতে আমি প্রথম হতাম। সেটা আবার ইউনিভার্সিটিতেও হয়েছে। তো ওটা তো ছিল একটা দিক। এর সাথে আমরা ওই যে বিভিন্ন সংগঠন করতাম কলেজে থাকতে। আমরা অনন্য মানে স্বাধীনতার পরপর 1972-তে অনন্য বলে একটা সংগঠন করেছিলাম, তারপর সুবর্ণ করেছিলাম। চিটাগং ইউনিভার্সিটি অতি সাম্প্রতিক আমরা সাথে জড়িত ছিলাম, প্রেসিডেন্টও ছিলাম সবগুলোর, এগুলো সবগুলো। পরে আমরা একটা প্রতিষ্ঠান করেছিলাম যেটার নাম সৈকতচারী, এটা সঙ্গীত প্রতিষ্ঠান ছিল। আচ্ছা, সৈকতচারীতে যারা ছিল, এটা গানের প্রতিষ্ঠান একটা, সেখানে ছিল ধরেন সোর্সের সে সময় যারা মেম্বার ছিল সবাই সৈকতচারীরও মেম্বার ছিল। সঙ্গে ওখানে যে সঙ্গীতানুষ্ঠানগুলো হতো সেটা পরিচালনা করতো, স্টেজে লিড করতো নকিব খান। পরবর্তী পর্যায়ে সে সোর্স এবং রেরাসাই, তপন ছিল ওখানে, পিলু খান ছিল। শেষের দিকে খুব কম সময়ের জন্য হলো আইব বাচ্চু ছিল, তারপর তাজুল ইমাম ছিল। সবাই এই যে গানের যারা জড়িত, দেওয়ান মামুন, আহমদ নওয়াজ, যার নাম স্মরণ করতে পারি আর কি আমি, অনেকেই ছিল। মানে চিটাগাংয়ের, এখন আমি দয়া করে মাফ করুন যাদের নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, একটু পরে হয়তো আমার মনে আসবে। হ্যাঁ, রোকসানা সাফা ছিল, কাকুলি ছিল মেয়েদের মধ্যে। ওখানে যে গানের অনুষ্ঠানগুলো হতো, প্রথম দিকে আমরা ওই বাইরের গানটা নিয়ে করেছি কিছু অনুষ্ঠান। পরে এক সময় চিন্তা করা হয়েছে যে আমরা নিজেদের গান নিজেরা তৈরি করবো এবং ওইটাকেই আমরা অনুষ্ঠানে ব্যবহার করব। ওই চিন্তা চেতনা থেকে অনেক লেখালেখির মধ্যে এক সময় আমিও লেখা শুরু করি এবং প্রথম গানটা লিখি আলো ছায়াতে তুমি, নকিব খান শুরু করেছিল। এবং এটা সৈকতচারী গায়নি, এটা প্রথম গেয়েছিল টেলিভিশনে সেই সময়। পুরো নামটা আমার মনে নাই, শামীমা দিবা বা কিছু একটা হবে। সেই সময় খুব ভালো গাইতো, এতটুকু মনে আছে। প্রথম গান আপনার যেটা বললেন আলো ছায়াতে তুমি, এই গানটা লেখার অভিজ্ঞতাটা অন্যান্য গানের মতো হওয়ার কথা না। একবার হয়তো লিখেছেন, 10 বার কেটেছেন। কেমন ছিল অভিজ্ঞতাটা লেখার? একদিন পর তো ঠিক ওটা মনে নাই, প্রথম গানটা লিখছি। তারপর ধরেন গানের তো একটা গ্রামার আছে, ওই গ্রামারটা মেনে লিখতে গিয়ে গ্রামার তখন বেশি খেয়াল করেছি যে গ্রামারে পড়ছে কিনা বা এটা গান হয়ে উঠছে কিনা আদৌ। হ্যাঁ, তো ওটার দিকে একটা খেয়াল ছিল, এটা জানি। যেমন গানের কথাটা ছিল এরকম, আলো ছায়াতে তুমি, হৃদয় ভেজানো তুমি, বিরহ আবেগে তুমি, বিষণ্ণতায় তুমি। 77-80 দিকে, 77 দিকের গান লেখা। এটা যখন ওটা লিখি, এরপর তো এই অনেকে, তুমি যে তো অনেক গানই আছে, পরে অনেকে হয়েছে। খুব মিষ্টি একটা সুর করেছিল নকিব। হ্যাঁ, এবং এত মিষ্টি করেছিল সে গানটা, যদিও প্রথমবার দিবা গেছে, পরবর্তী পর্যায়ে সে নিজের অ্যালবামও গানটা সে নিজে করেছে। ভাই, এই যে প্রথম গান আলো ছায়াতে তুমি, এরপর আপনি অসংখ্য গান লিখেছেন, সেগুলো অনেকগুলোই জনপ্রিয় হয়েছে। সেই জনপ্রিয় হওয়া গানগুলি নিয়ে একটু পরে কথা বলবো। তবে একটা গান, যে গানটি হয়তো সেভাবে জনপ্রিয় হয়নি
কিন্তু এমন একজন গেয়েছেন যিনি আমাদের মনের মণিকূট হয়ে আছেন, তিনি জাফর ইকবাল, চিত্রনায়ক জাফর ইকবাল। তুমি নাই প্রজাপতি নাই, এই গানটা লেখার পেছনের কি গল্প, আর তার সঙ্গে দেখা হয়েছিল কিনা শিল্পীর সঙ্গে আপনার? না, আমার সাথে শিল্পীর দেখা হয়নি। এটা পেয়ারু খান সুর করেছিল। ফিডব্যাকের একসময় ড্রামার ছিল সে, হ্যাঁ, গুণী মিউজিশিয়ান। তো পেয়ারু খান, তখন আমি লালমাটিতে থাকতাম, তার সাথে জাফর ইকবালের একটা খুব হৃদয়তা ছিল। তো বলে যে জাফর ইকবাল তো এখনও অ্যালবাম করেনি, অ্যালবাম করবে, আমাকে খুব ভালোবাসে, আমাকে সুর করতে বলেছে, তো আপনি আমাকে যদি একটা গান দিতেন। তো আমি তাকে গানটা দিই, এবং প্রথম অ্যালবাম যেটা তার হয়েছিল সেটার নামও ছিল তুমি নাই প্রজাপতি নাই, এই নামেই অ্যালবামটা ছিল ওই সময়, ক্যাসেট টাইটেল গান, এটা টাইটেল সংটা ছিল এটা। তো ওই যে তখন তো আমাদের বয়স অনেক কম, তারপরে আমরা কিছুটা তো রোমাঞ্চিত ছিলামই, জাফর ইকবাল গান করছে, হ্যাঁ, তো এটা তো একটা ভালো লাগার ব্যাপার আছেই। তখন তো সে শুধু গায়ক না, তার দুটা অভিধায় খুব মানে খুবই স্ট্রং তার পরিচিতি। একটা হচ্ছে সে খুবই পপুলার নায়ক ওই সময়ে, এবং অ্যাট দ্য সেম টাইম অল্প কয়েকটা গান গেয়েও সে বিখ্যাত গায়ক। তো আবার ওই যে বললাম যেটা বলা হয় আর কি, ঠিক উনাকে তো আর গানের নিয়মিত গায়ক হিসেবে ধরা হয় না, উনি গেয়েছেন, কিছু গান গেয়েছেন। তো এই ধরনের কিংবদন্তির জন্য তখন আমরা তো, আমাদের কাছে তো এরা তখন তো একেবারে এই লেজেন্ড, এই ধরনের লেজেন্ডের জন্য লিখতে পারার মধ্যে তো একটা আত্মতৃপ্তি আছে। এবার যদি আপনার জনপ্রিয় গানগুলো নিয়ে কথা বলি, হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, কালজয়ী গান, শুধু জনপ্রিয় গান বললে কম বলা হবে। এই গানটা হয়তো 10টা গানের মতোই লিখেছিলেন, অন্যান্য গানের মতোই। তখন তো আর মানুষ জানে না কোন গানটা আসলে দর্শক বা শ্রোতা কিভাবে নেবেন, তবু একটা ব্যাপার কাজ করে নিজের মধ্যে, যে এই কাজটা হয়তো ভালো হয়েছিল। ওই সময়ের অনুভূতিটা একটু জানবো কেমন। ইনফ্যাক্ট আমার যদি এই লেখালেখির জার্নিটার দিকে ফিরেও তাকাই, এবং যারা জানে আমাকে বা আমার গান সম্পর্কে, লেখা সম্পর্কে জানে, তারা এটা দেখবে যে গানটাকে কখনো আমি পপুলার হবে ওই কারণে কোনো শব্দ চয়ন করিনি। প্রচুর গান আছে আমার, যে সময় হয়তো গান পপুলার হচ্ছে, বিষাদের গান পপুলার হচ্ছে, তো আমি সেই সময় বিষাদের গান না লিখে আমি তখন লিখছি হয়তো তুমি আমি নয় আর চলো গাই গান, ওই দেখো গাইছে পল রবসন, দেখো দুঃখী জনতা এগিয়ে চলে তাদেরই গান করে বব মারলে, হ্যাঁ, বা দিকে দিকে হাজারি সবার চোখে পানি, গ্রাম বাংলার মানুষ এখন দুঃখে আছে জানি, সোলসের গান দুইটাই। তারপর আবার সোলসের গান যে আণবিক আঘাতে হিরোশিমা কাঁদে, তখনও এই বক্তব্যধর্মী গানগুলো নেওয়ার জন্য আমাদের শ্রোতারা ওইভাবে হয়তো প্রস্তুত ছিল কিনা জানি না, কিন্তু আমরা লিখে গেছি। নিল না নিলে আমরা চিন্তা করব যে আমাদের একটা গান হলো, একটা ভালো গান করা, ভালো গান করার একটা ইচ্ছা সবসময় ছিল। পপুলার গান হবে, পপুলার হবে এটা কখনোই চিন্তা করিনি। ধরেন হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, যখন লিখছি তখনও তো এটা এরকম ভাবনা ছিল না যে এটা এই খুব বিশাল কিছু হয়ে যাবে, বা আজকে 30 বছর পরে এই গানটা মানুষে শুনবে, এটা সবাই স্টেজে গেলে গাইবে, বিভিন্ন শিল্পীরা গেলে গাইবে, এটা তো মাথায় ছিল না। তখন যেটা ছিল মাথায়, সাবজেক্টটা হচ্ছে সে সময় বিভিন্ন ধরনের নেশায় ইয়াং জেনারেশন আস্তে 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 কেমন যে নিমজ্জিত হচ্ছিল। তো এটার উপর অনেকেই অনেক ধরনের গান টান করছে নেশার বিরুদ্ধে, সরাসরি গান আর কি। তো আবার তার মধ্যে একটা হচ্ছে যখন কোনো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হলেও দেখা যায় যে তারা এই পথটা বেছে নেয়, তো ওই সাবজেক্টটুকু আমি তুলে আনলাম। এবং এখানে একটা ব্যাপারও আছে, একটু ইতিহাসও আছে, যেমন এটা আমরা দেখেছি ইয়েতে কবি মীর তকিমীর, তো উনিও ওই যে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল ওনার ভালোবাসা ব্যর্থ হয়ে, হ্যাঁ, আপনি ইয়েতে আমাদের ইন্ডিয়াতে আমাদের গীতা দত্ত, আমাদের বাঙালি এইখান থেকে যাওয়া বিশাল গায়িকা, বলিউডে প্রথম বাংলাদেশি কোনো গায়িকা, বিশাল একেবারে মানে সেই অর্থে যদি নামি দামি সব দিক থেকে যদি আমরা ধরি যে এদিকে শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, আর এই 3 বাঙালি, তো বলিউডকে এক সময়, তো উনিও কিন্তু কন্টিনিউ করতে পারলেন না এই একই কারণে, হ্যাঁ, এই জায়গায় গিয়ে সবাই সামাও নিজেকে নিজে একটা ধ্বংস করে দেন। মীনা কুমারী, তো এগুলো হয়, তো এই সবই কিন্তু আমার কাছে খুব প্রিয় চরিত্র, আমার মীনা কুমারী, গীতা দত্ত, কবি মীর তকিমীর, হ্যাঁ। তারপর দেখছি এখনও সেই ধারাটা আছে অনেকের মধ্যে। ওখান থেকে লেখা যে হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে, মন অরুণতেও কোনো বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে। আপনার আরও একটা কালজয়ী গান, আজ যে শিশু,
পৃথিবীর আলো এসেছে। এইটাও একটা বক্তব্যধর্মী গান, অন্য 10টা গানের মতো না। এই গানের ভাবনাটাও নিশ্চয়ই সেই গানের মতোই কোনো না কোনো কারণে মাথায় আসে। আছে, হ্যাঁ। এই গানটা প্রথমে একটু যাদের ক্রেডিট দেওয়া দরকার দিই, এটা সুর করেছে পিলু খান, রেনেসার পিলু খান, ড্রামার। আর প্রথমবার যিনি গেয়েছিলেন হচ্ছে ফয়সাল সিদ্দিকী বগি, আগে আমাদের আইবি এর প্রফেসর ছিলেন, গানের সাথে অনেক জড়িত ছিলেন, বাম্বার অন্যতম ফাউন্ডার ছিল। তো প্রথমে গানটা যখন পিলু খানকে দিচ্ছি, গানটা লেখা হয়েছে, আমি বললাম যে আমি অনেক দিন ঢাকায় আসার পরও কলেজে যেতাম চিরঙে পড়ানোর জন্য। তা আমি যেতাম, রাতের ট্রেনে যেতাম, সকাল টকাল সব কাজ টাজ করে আবার হয়তো চলে আসতাম। তো এই যাওয়ার পথে আমি ট্রেনের ওই পাশের এই দৃশ্যগুলো সব দেখে, এখানে অন্তরায় আছে কিন্তু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতে নয়। তো ওখানে বাচ্চা নিয়ে মা একটা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে স্টেশনে, বা ওই যে সিঁড়ি ঘরে ঘুমিয়ে আছে, যখন ওখান থেকে স্কুটার নিয়ে বা কিছু একটা বাহন নিয়ে বাসা আছে, তখন সিঁড়ি ওগুলোও তো দেখা যেত। এটা না মাথার মধ্যে খুব আঘাত করতো যে আচ্ছা এত একটা ডিসক্রিমিনেশন, যে কোনো বাচ্চারা খুব সুন্দর একটা জীবন পাচ্ছে, এই বাচ্চাগুলোর জন্য কোনো জীবন আমরা দিতে পারছি না, কিছুই করতে পারছি না, বা এরা এইভাবেই কি বড় হবে, এটা তো তার প্রাপ্য না। তো এই জায়গা থেকেই একদিন লেখা যে আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তোরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা সেই হাসি চিরদিন দেখতে চাই। তারপর তো আছে রেল লাইনের পাশে নয়। এই প্রথমে গেছে এটা পিলু খান রেনেসার জন্য, পরে এটা কলিম শরফিও গেছে, অন্য সব আমাদের দেশের প্রখ্যাত সব শিল্পীদেরকে নিয়ে একসাথে। আপনার খুব জনপ্রিয় একটা গান, এলআরবির গান, একদিন ঘুম ভাঙা শহরে। এলআরবিকে আমরা যে গানগুলোর জন্য চিনেছি, সেই গানগুলোর মধ্যে অন্যতম একটা গান হচ্ছে একদিন ঘুম ভাঙা শহরে, আপনার লেখা গান। কখন লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন? একদিন ঘুম ভাঙা শহরে এলআরবির প্রথম গান, আবার সোলসে আইয়ুব বাচ্চুর গাওয়া শেষ গান। এটা একটা ডুয়েট ইতিহাস আছে। আচ্ছা, একটা সময় এই টেলিভিশনে ওই সময়টা কালে 90-এর দিকে আর কি, 89-এর শেষের দিকে অথবা 90-এর প্রথম দিকে, এক্স্যাক্টলি আমার মনে নাই। তো ওই সময়ে হলো কি যে একটা ব্যান্ড শো হবে, 4-5টা ব্যান্ড গান করবে, একটা ওদের বেস্ট ওয়ান গান নিয়ে আসবে। যেমন ওই যে ফিডব্যাক তখন মেলায় যায় রে, মাইলস তাদের শ্রেষ্ঠ গানটি বা পপুলার গান, এরকম সবাই যার যার পপুলার গান নিয়ে আসছে। তখন তপন চৌধুরী হচ্ছে সোলসের মূল সিঙ্গার, বাংলা সিঙ্গার। তপন সামাও কোনো কারণে ছিল না, বা সে গাইতে পারছে না। তো সোলসের পক্ষে গাইবে কে, বলা হলো যে সোলসের পক্ষে বাচ্চু গাইবে। সেই সময় আমি ওই যে চট্টগ্রাম ছিলাম সামাও কলেজের কাজে বা কিছু, তো ওখান থেকে 2টো মাইক্রোবাস করে, পরের দিন রেকর্ডিং আছে, 2টা মাইক্রোবাস করে সোলস রওনা হলো ঢাকার দিকে এই অনুষ্ঠান উপলক্ষে। এক মাইক্রোবাসে আমি, আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, রনি ড্রামার, আর বাকি আরেক মাইক্রোবাসে অন্যান্য সদস্যরা। আচ্ছা, আমরা এক মাইক্রোবাসে থাকার কারণটা হচ্ছে এই একটা গান আমাকে লিখতে হবে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে, এবং সে গানটা সুর করতে হবে যতটুকু পারা যায় গাইতে, অথবা ঢাকায় এসে তারপর দিন সকালে ওটাকে রেকর্ডিং করে তারপর ভিটিআর করতে হবে টিভিতে। এই হলো যে প্রোগ্রাম। তো আমরা রওনা হলাম, এই একটার পর একটা ফেরি ঘাট ছিল তখন, মেঘনা ফেরি, দাউদকান্দি ফেরি। তো ফেরি পার হচ্ছে, কিন্তু নিজেই লিখে আবার নিজেরই পছন্দ হয় না, এগুলো করতে করতে বেশ কিছুটা সময় গেছে। তখন ওই বাচ্চু বললো যে জঙ্গি ভাই, অনেকদিন আগে ওই গানটার কথা মনে আছে না, আপনি একটা লেখে অর্ধেক লেখা আর লেখেননি, বলে আবার পার্থর দিকে তাকাচ্ছে। পার্থ বলতো এই গানটা কেমন হয়, একদিন ঘুম ভাঙা শহরে, এই লাইনটা তার মনে ছিল। বলছে না, লাইনটা তো ভালো লাগছে, বলছে এইটা দিয়ে লেখেন না, শেষ করেন না। এইটারও একটা গল্প ছিল কি, ওই আমরা ওখানে একটা ফরেস্ট হিল আছে, ওখানে আড্ডা মারতে গিয়েছিলাম। তো ওখানে সবাই বসে গল্প করছি, বাচ্চু আমাকে বলছে জঙ্গি ভাই একটু ওদিকে আসেন, আপনার সাথে কাজ আছে। তাহলে সবাই বসে গল্প করছি, ওদিকে আবার কি যাবো, বসো এখানে বসো। না না, একটু আসেন, 10-15 মিনিটের বেশি লাগবে না। সে জোর জার করে আমার নিয়ে গেলো, বললো যে একটা গান লেখে, তার কাছে গিটার তো থাকেই, যে একটা গান সুর করি। তাও যে এখানে এসে ওই গান লিখবো, বলছে লেখেন না। তখন ওই যে ওখানে আমি লিখছিলাম একদিন ঘুম ভাঙা শহরে, প্রথম 2-3টা লাইন লিখে তারপর দেখি যে পাহাড়ের নিচে ফুলের পড়ে আছে, পাপড়ি অনেকগুলা। তখন আমি ওই লেখাটা ওখানে বন্ধ করে দিয়েছিলাম, বলছি না আছে, এটা লিখবো না, আর একটা লিখি। তারপর লিখলাম যে ওই যে
কি জানি কি একদিন ছিল, ঘাসেরই দোলাই ফুল ছিল, এলিয়ে চুল তুমি ছিলে, কি জানি কি একদিন ছিল। এই গানটা লিখলাম তখন, ওটা পুরাই লিখে ফেললাম, একটা না লিখে ফেললাম। সে সুর করলো, তো আর ওই একদিন ঘুমপাকা শহরে নেয় আর আগানো হয়নি। সে তখন ওই গানটার কথা মনে করে দিল যে ওটাই শেষ করেন। যাত্রাপথে যাত্রাপথে ওইটা আমি শেষ করলাম। আমরা যখন ঢাকায় পৌঁছি প্রায় রাত 8টা, সাড়ে 8টা, 9টা, তো তখন সোলসে যে এলিফ্যান্ট রোডে ব্লু নাইল হোটেলে উঠতো, ওখানে 21 নম্বর রুমে পার্থ বড়ুয়া থাকতো, আর 14 নম্বর রুমে আয়ুব বাচ্চু থাকতো। তো ওই পার্থর রুমে বসে পার্থ তখন কিবোর্ড বাজাতো, কিবোর্ড প্লেয়ার হিসেবেই জয়েন করছিল সে সোলসে। তো সে কিবোর্ড নিয়ে বসলো, বাচ্চু গিটার নিয়ে বসলো, এবং দেখলাম যে সেই 9:30, 10টার দিকে ভাতটা ডিনার করেই করছে তো প্রায় 2-2.5 ঘন্টা চলে গেছে। তো আমি ভাবলাম যে না, এখানে থাকা যাবে না আর। তো আমি বললাম যে আমি চললাম বাসায়, আমি ঘুমাবো। সারাদিন জার্নি ছিল, তো আমি বাসায় চলে গেলাম। পরের দিন সকালে আমি যখন ওখানে গেলাম আর কি, তখন ওরা শেষ টেস করে গোসল টোসল করে নাস্তা খেয়ে তাদের ঘুম নাই কিন্তু সারা রাত, তারা রেকর্ডিংয়ে চলে গেল। এই হচ্ছে গানের একদিকের ইতিহাস। আচ্ছা, এটা গেল কার জন্য গাইলো? এটা সোলসের জন্য গাইলো। সোলসের জন্য বাচ্চু যখন গানটা ওই দিন করেছে, বাচ্চু ওই দিন রকস্টার হয়ে গেল ওই গানটা দিয়ে, চারিদিকে তার জয়ধ্বনি। আরও একদিন সেই একই ব্লু নাইল হোটেলে আমি উঠছি, বাচ্চু নামছে, তা মাঝপথে দেখা জড়াই ধরে বললো, ও পরে সোলসের মিটিং ছিল, হ্যাঁ, 4 তলায়। ওই যোগী ভাই, সোলস ছেড়ে দিলাম, কিন্তু আপনার গানটা কিন্তু চেয়ে নিয়ে যাচ্ছে একদিন ঘুমপাকা শহরে। তারপর ওখানে একটা রেস্টুরেন্ট ছিল কুন্দন, তাকে বসায় সান্ত্বনা টান্তনা, ও বেঁচে থাকা অবস্থাতে ফেসবুকে ঘটনাটা আমি লিখছিলামও। তো আমি বললাম যে তুমি তো মিউজিশিয়ান, তোমার তো ব্যান্ড করা তো কোনো ব্যাপার না, তুমি ব্যান্ড করো, তুমি আবার তো এসে যাবা। এবং ওই গানটা নিয়ে যাওয়ার 4-5 মাসের মধ্যেই, হয়তো এই 90-এর বা 91-এর 3-4 মাসের মাথায় সে ব্যান্ড করে এলআরবি, এবং এলআরবির প্রথম গান একদিন ঘুমপাকা শহরে। ভাইয়া, যে গানগুলোতে সাধারণত স্টেজ মাতে, এর মধ্যে একটা গান হচ্ছে চায়ের কাপে পরিচয় তোমার সাথে। এই গানটা আপনার লেখা, কখন লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন, গল্পটা শুনবো। এটা যখন লিখি, এটা নাসিম আলী খান এসেছিল গানটার জন্য, যতটুকু মনে আছে, কিন্তু গানটা সুর করেছে পার্থ বড়ুয়া, হ্যাঁ, গেয়েছে নাসিম। এগুলো যে পপুলার হবে এটা চিন্তা করে কিন্তু লেখা হয়নি, কারণ বললাম তো বেশিরভাগ গান তখন পপুলার যেগুলো হতো, যদি শোনা যায়, বেশিরভাগ দেখা যাবে যে প্রেমের গান বা বিষাদের গান। প্রেমের গান তো হবেই অবশ্যই, প্রেমের গান ছাড়া তো আমাদের ব্যাপারটাই সঙ্গে সম্পূর্ণ হয় না। গান, কবিতা কিছুই, কবিতা বলি, গান বলি, সবই তো প্রেম তো ওখানে একটা বড় জায়গা দখল করে আছে। আমি ভুলে যাই তুমি আমার নও, মানে অন্য রকম একটা অনুভূতি নিয়ে লেখা গান। আপনার মধ্যেও নিশ্চয়ই সেই অনুভূতিটা ছিল বলেই লেখা হয়েছে, জানবো সেই সময়। এটা একটা প্রিয় গান আমার, যেটা গানের কথাটা এরকমই ছিল সম্ভবত, যদি দক্ষিণা হয় তোমার চুলে ছুঁয়ে ছুঁয়ে যাই এলোমেলো করে, কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ, আমি ভুলে যাই তুমি আমার নও। এটা শুরুটা অনেক আগে, তখন আমরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ি। তো ইউনিভার্সিটি যেখানে আমাদেরকে স্টেশন থেকে বাস করে যেখানটা নামিয়ে দিত, নামার পর আমরা যখন আমাদের ফ্যাকাল্টির দিকে যেতাম, মাঝখানে একটা ছোট্ট ব্রিজের মতো ছিল, ওই ব্রিজ পার হয়ে হাঁটতে যেতাম, গিয়ে বাম পাশে যে একটা লাল যে বিল্ডিংটা ছিল, ওটা ছিল আমাদের ফ্যাকাল্টি বিল্ডিং। ওখানে কমার্স ফ্যাকাল্টি ছিল আর আর্টস ফ্যাকাল্টি ছিল। তো সেই যে উঠে দোতলায় একটা রেলিংয়ের মতো ছিল, তো ওখানে বসলে আবার এই পুরা চত্বরটা দেখা যেত, যে বাস থামছে, সবাই নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে এরকম। ওখানে একদিন দেখছি বাতাসে, এখন চেহারাটা তো এতদিনে মনে নাই, যে একটা মেয়ে চুল উঠছে, এবং কিছু চুল তার একটা চোখ দেখে দিচ্ছে। তা আমি, এটা তো বিউটিফুল একটা দৃশ্য, হ্যাঁ, আমি আমার বন্ধুদেরও দেখাচ্ছি, তো ওরা এটাকে খুব একটা পাত্তাও দেয়নি, কিন্তু দৃশ্যটা আমার চোখে না লেগেছিল, গীতিকবির চোখ আর তাদের চোখ তো এক না। তো লেগেছিল। এবং পরে আমি এটা নিয়ে ওই 2-3-4 লাইন লিখে আর করিনি। ওই এটাই যখন পার্থ আমার কাছে গান চাইলো, পার্থ খুব সম্ভবত এটা দেওয়া আমার প্রথম গান। এই গানের শিরোনাম নিয়ে একটা নাটকও হয়েছিল, সেই নাটকে পার্থ বড়ুয়া অভিনয় করছিল, হ্যাঁ, অভিনয় করেছিল। পরে দেখলাম যে এই পার্থ এই গানটা বেশ জনপ্রিয় হয়েছে, পার্থর অন্যতম জনপ্রিয় একটা গান, এবং অসাধারণ গায়ক, খুবই ভালো গেয়েছে, খুবই ভালো গেয়েছে, এবং তারই সুর করা গাওয়া সব মিলে চমৎকার চমৎকার চমৎকার। যতীন স্যারের ক্লাসে একটা স্মৃতি বিজড়িত নাম মনে হয়, আর আদৌ কি নামে কেউ ছিলেন? আমরা যখন পড়তাম তখন টিচারদের নাম তো এরকমই থাকতো, যতীন স্যার, মতিন স্যার, বা আমরা তো ওইভাবেই বলতাম, হ্যাঁ। তবে
ওইভাবে এই যতীন স্যার বলতে কেউ ছিল না, কিন্তু এই ধরনের স্যার আমরা অনেক পেয়েছি। হ্যাঁ, তো পপুলার টিচার যাদের একটা কলেজে দেখা যাবে 3-4 জনের নাম সবাই জানে, কিন্তু বাকি সবার নাম জানে না। তো এই গানের মজার একটা ব্যাপার হচ্ছে, এটা নাসিম আলী খানের প্রথম অ্যালবাম যখন বের হয়, মানে বের হয় করছে আর কি। তো নাসিম আলী তখন তো আমাদের সবাই ব্লু নাইলে আড্ডা হোটেলে, তো একটা রুমে আমরা বসে আড্ডা দিচ্ছি। নাসিম আলী এসে বলছে, জঙ্গি ভাই আমাকে আর একটা গান দিতে হবে, ওর প্রথম অ্যালবাম বের হবে আর কি, বাচ্চু সুর করছে। তো আমি বললাম যে তোমাকে আমি অলরেডি 4টা গান দিয়েছি, একটা অ্যালবামে 12টা গান থাকে, এর চেয়ে বেশি গান দেওয়া ঠিক না। হ্যাঁ, এখানে আমাদের অনেক নতুন গীতিকাররা আছে। হ্যাঁ, তখন অনেক গীতিকার ওখানে আসতো আর কি, যে সব সুরকাররা ওখানে বসে আড্ডা দিত, তাদের সাথে তাদের একটা যোগাযোগ হোক, এটা তারা চাইতো। আমি তুমি তাদের থেকে গানটা নাও। বলছে না না হবে না, এই গানটা আপনাকে দিতে হবে, আগে আসেন আপনার সাথে আমি বলি আমি কী চাই। আপনি 4টা গান দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি এমন একটা গান চাই যেটা আপনাকে বলবো, আপনি ওটা আমাকে করে দিতে পারবেন। তারপর আমি তাকে নিয়ে আরেকটা রুমে গিয়ে বসলাম। সে বললো যে আমাকে এমন একটা গান দেন যেটার কথা শোনার সাথে সাথে মানুষ ওটা মনে রাখবে এবং গানটা হিট হয়ে যাবে গে। তারপর আমি বললাম আচ্ছা, সে বললো আমাদের আচ্ছা আমি তোমাকে লিখে দিচ্ছি। তা আমি লিখলাম, যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা ভালো লাগা, কিছু অনুরাগ ছিল, এই ধরনের মনে হয়। তো লেখার পর তাকে দিয়ে বললাম যে তুমি এটাকে বাচ্চুকে দিয়ে সুর করাও, তোমার গাড়িটা হিট করে যাবে গে। বাচ্চু যদি ঠিকমতো সুর করে, কারণ বাচ্চুর ওপর তো আবার আমার আস্থা আছে, সুরের তো একটা বড় ব্যাপার আছে, তাই না? আমি বাচ্চু যদি ঠিকমতো সুর করে তো এটা হিট করবে, এবং সেটা তার সিগনেচার সং হয়ে যায় এক সময়, যে সেটা দিয়েই সে বাংলা গায়ক হয়ে গেল গে, ইংরেজি গায়ক থেকে। ভাই, যে চট্টগ্রামের সন্তান আপনি, সেই চট্টগ্রামের ভাষায় আপনি গান লিখেছেন, আরও দেশত যাইও তুই, আপনার একটা গান আছে, সেই গানের পেছনের গল্পটা একটু জানবো। হ্যাঁ, প্রথমে বলি যে এই গানটা আঞ্চলিক গান, প্রথম ব্যান্ডে ব্যবহৃত একটা আঞ্চলিক গান। চাটগার গান তো বটেই, ওই সময় এই ধরনের নিখুঁত আঞ্চলিক গান, ফোক গান ব্যবহার হয়েছে ব্যান্ডে, কিন্তু এরকম হয়নি। তো গানটা সুর করছে নকিব খান। এই গানটাও কিন্তু 78, 77 বা 8-এর দিকের লেখা। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা ধরে নিয়েছিলাম যে এটা শুধুমাত্র চাটগার শ্রোতারা হয়তো শুনবে, অন্যরা তো শুনবে, কিন্তু দেখা গেল যে না, এটা ওভারঅল সব শ্রোতাই এটা কিন্তু ভালোবেসছে। এবং সেই জায়গায়ও আমাদের একটা চেষ্টা যে কিঞ্চিত ছিল না তারা, এটাতে আমাদের সচেতনভাবে আমরা গানটাকে খুব ফাস্ট করিনি, দ্রুত লয়ে করিনি, যাতে করে মানুষ বুঝতে চাইলে যেন একটু বুঝতে পারে। যেমন হয়তো এটা আপনিও বুঝতে পারবেন যে আরও দেশত যাইও তুই, দেশত শব্দটা বোঝা যায়, তখন যাইও অদ্দূরের মধ্যে বুঝতে পারে যে হ্যাঁ ডাকছে, হয়তো আহ্বান আছে একটা ডাকার। তো গানটা মোটামুটিভাবে মানুষ নিয়েছে এবং এটা একটা ভালো দিক। তারপর এই বাংলা চাটগা ভাষার গান অনেকগুলাই রেকর্ডে এসছে, গাওয়া হয়েছে। রেডাসা তো রেগুলারই গিয়েছে, সোলসে গেছে আমার গান, ওই আইয়ু না তরা ব্যাকে, এই ধরনের একটা গান সোলসে গেছে, ওটাও হিট গান। তো তারপর মোটামুটিভাবে চাটগাঁয় গান অনেকে গাছে, কিন্তু তার আগে কি চাটগাঁয় গান ছিল শ্যামল, ওই শেফালি ঘোষ গেছে, শ্যামসুন্দর বসু গেছে, ওই স্টাইলটা ছিল আর একটা ঢঙের। আর এটা যেটা আমরা করেছি, ওটাকে আমরা চেষ্টা করেছি আধুনিক গানের যে ঢংটা, ওটা ওই আগের ইয়েটাতে একটু মেলোড্রামা ছিল, যদি আপনি শুনে থাকেন শেফালি ঘোষের গান, ওই টাইপের গান। হ্যাঁ, তো ওই জায়গার থেকে একটু বের হয়ে একটু নতুন ধারায় চাটগার গান আমরা শুরু করেছিলাম। আর তবে এইটা শুরু করেছিল, নকিবের বড় ভাইও করেছিল, জিলু ভাই, সাতকান্ডের তন্য বউ আইনে, এইভাবে একটা গান করেছিল, চমৎকার গান। ভাইয়া, একজন গীতিকার গান লিখবেন সারা জীবন, সেটাই আমরা জানি, কিন্তু আপনি বইও লিখেছেন। নীলাম্বরী শাড়ি পরে একটা বইয়ের নাম, আরেকটা বইয়ের নাম একদিন ঘুমভাঙা শহরে, যেটা আপনার গানের শিরোনাম থেকে নেওয়া। আরেকটা বই আছে সঙ্গীতের পিতাপুত্র। এই যে বই লেখা, একটু জানবো এই বিষয়ে একটু ছোট করে। আসলে আমি ওই যে বলছিলাম না, ছোটোবেলা থেকে আমি বেসিক্যালি আমার হয়তো হওয়ার কথা ছিল একজন প্রবন্ধ লিখিয়ে, হ্যাঁ, অথবা অন্য গদ্য লিখে বলা যায়, কবিতার বাদ দিয়ে ধরি। তো ওটা আমার হয়নি মানে গানের দিকে চলে যাওয়াতে হয়তো হয়নি। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি ওই যে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতাম মাঝে মাঝেই, বেশিরভাগ হয়তো অনুরোধের কারণেই। সেখানে চট্টগ্রামে পূর্বকোণ, প্রথম আলো, তা বাংলা ট্রিবিউন, এগুলোতে লিখেছি সব জায়গায়। তো কোভিডের সময় বেশ নিয়মিত একটা কলাম লিখেছি সঙ্গীতের ওপর পূর্বকোণে,
হ্যাঁ, চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় পত্রিকা। তো ওটাতে লেখার পর দেখলাম যে ওটা তো এটা পঞ্চকবির উপর ছিল। হ্যাঁ, এক একজনকে ধরে ধরে লিখছিলাম আমি। তারপর এক সময় গিয়ে শেষ করতে পেরেছিলাম কিনা জানি না, তখন ভাবলাম যে আচ্ছা এটাকে একটা বইয়ের আকার দিই। ওটাকেই আর একটু পলিশড করে এই নীলাম্বরী শাড়ি পরে পঞ্চকবির উপর লেখা। নামটা আমি ওই ইয়ে থেকে ওই নজরুলের গান থেকেই নিয়েছি। হ্যাঁ, ওইবার পঞ্চকবি এগুলা না দিয়ে আর কি। পরবর্তী প্রকাশক তারই এর জন্য ওখানে লিখেছে পঞ্চকবি। আচ্ছা, যাই হোক, ওটাও গেলো ওই বই। আর একদিন ঘুম ভাঙা শহরে ওটার মধ্যে আমরা একটা নতুনত্ব ছিল, সেটা হচ্ছে আমরা কর্ড সহ বইটা করেছি। এই যে 50টা গান যদি কেউ একটা গিটার থাকে সে কিন্তু গাইতে পারবে ওই কর্ড দেখে দেখেই। তো এই মানে এইসব ইয়ে গানগুলোতে রক গান বা এইসব গানের কর্ড থাকলে গাইতে সুবিধা আর কি। হ্যাঁ, তো ওটা সহ এটা 50টা গান। আর শচীন্দ্র বর্মন আমার বেসিক্যালি অত্যন্ত প্রিয় একজন সঙ্গীতজ্ঞ। হ্যাঁ, এবং শচীন্দ্র বর্মন অনেকেরই, এবং আমি যদি বলি যে বাংলা সঙ্গীত বাংলাদেশের একজন লোক, বাংলাদেশের একজন শচীন্দ্র বর্মন সারা ভারতবর্ষে যে পরিচিতি পেয়েছে, এটা প্রথম কোনো বাঙালি। এটা আমাদের জন্য বিশাল একটা অহংকারের ব্যাপার। এবং শচীন্দ্র বর্মন কুমিল্লা থেকে বিএ পাশ করে গেছে। তো এই সব মিলিয়ে আমার যেহেতু অত্যন্ত ছোটোবেলা থেকে আমি শচীন্দ্র বর্মনের ভক্তও ছিলাম, ওনাকে নিয়ে একটা লেখার চিন্তা ছিল। তারপর ভাবলাম যে আচ্ছা ওনার ছেলেকে উনি লিখি। এর মধ্যে যেটা হয়েছে কি, আমি আর একটা বড়ো কাজে হাত দিয়েছিলাম, ওটা প্রায় শেষ হয়ে এসছে। তো ওই জন্য বাইরের মাঝখানে আর বইটইও করিনি। সেটা হচ্ছে যে গ্রামোফোন থেকে ক্যাসেট। হ্যাঁ, 1890, 1990 প্রথম যে যখন গ্রামোফোন বের হয়েছিল, তাই সেখান থেকে যারা যারা কণ্ঠ দিয়েছে বা যাদের সুরে ওখানে গান হয়েছে, যাদের লেখাটা তো অটোমেটিক্যালি এসে যায় নামের সাথে, যাদের সুরে যাদের কণ্ঠে গান গেছে। তো ওটাতে আমি দেখলাম যে 1890 সালে প্রথম রবীন্দ্রনাথের কণ্ঠেও গ্রামোফোনের রেকর্ড হয়, এবং সেই রেকর্ডটা করেছিল স্যার জগদীশ চন্দ্র বসু, বিজ্ঞানী। তো ওখান থেকে শুরু করে আমি প্রায় শেষ করে এনেছি। মাঝখান থেকে কিছু অন্যান্য কাজের জন্য আর এগোতে পারিনি, তবে 72 পর্যন্ত শেষ হয়েছে, মানে আর 18টা বছর আছে আবার। আচ্ছা, তো এগুলো তো আবার এদিকের গানগুলো সহজ কেন, এগুলো তো আমার দেখা জিনিস। আমাকে বইপত্র ঘাটতে হচ্ছে না, রেফারেন্স আনতে হচ্ছে না। আর এগুলো তো আমাকে রেফারেন্স দিতে হচ্ছে, নাই তো লোকে বলবো যে তুমি বানিয়ে লিখছো, যাচাই করতে হচ্ছে, ওই রেফারেন্স দিতে হচ্ছে। আর এগুলো তো আমার চোখে দেখা। আমাকে তো বিশ্বজিৎকে নিয়ে লেখার জন্য কারোর রেফারেন্স লাগে না, কারণ এগুলো তো আমার সময়কার শিল্পী সব, এবং তারা বেঁচেও আছে। তো আশা করি ওটা হয়ে যাবে, ওটা একটা বড় কাজ হবে। ওখানেরই ওই লিখতে লিখতে ওখানে যখন শচীনদেব বর্মন আর রাহুলদেব বর্মন সম্পর্কে লিখছিলাম, হ্যাঁ, রাহুলদেব বর্মনটা অবশ্যই ইয়েতেও গেছে, প্রথম আলোতেও গেছে। তো ওই দুই বাপ পুত্র আর একটু বড় করে পিতা পুত্র লিখতে, এই পিতা পুত্রও কিন্তু এই ধরনের পপুলার পিতা পুত্র আর নাই সঙ্গীতে। কারণ অমিতাভ বচ্চনের ছেলেও তার মতো জনপ্রিয় হয় না, ওটা হবে না, ওটা তো অভিনয়। কিন্তু গানের জগতে বাঙালি পিতা পুত্র আর একটা নাই এই পরিমাণ জনপ্রিয়। পুরা পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ তিনটা মিলে। আমি সেটাই বললাম যে বাঙালিদের তো সেই তুলনায় ক্ষেত্র বিশেষে সুযোগ কম। তাদের মতো এত সুযোগ থাকা সত্ত্বেও তারা বাবার মতো ছেলে হতে পারে না। ইভেন সত্যজিৎ রায়ের ছেলে তো সত্যজিৎ রায় হতে পারেনি, একদম ওই জায়গায় তো যেতে পারেনি। যেটা তুমি বলছো যে অমিতাভ বচ্চন আর অমিতাভ বচ্চন ছেলে একই জায়গায় যেতে পারেনি, কিন্তু এরা কিন্তু একই জায়গায়। তুলনা করা যাবে, শচীনদেব বর্মন যে ধারায় গান লিখছে সেই ধারায় গান করেছে, সেই ধারায় গান রাহুলদেব বর্মন করেনি। তুলনা করা যায়, বলা যাবে যে রাহুলদেব বর্মন গানের চেয়ে শচীনদেব বর্মনের গানগুলার ওজন বেশি, কেউ বলবে রাহুলদেব বর্মনটার ওজন বেশি, কিন্তু স্বীকার করতে হবে দুজনেই লেজেন্ড এবং দুজনেই অসাধারণ। ভাই, আমরা তো শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের, তবে একটা কৌতূহল, সেটা আপনার শ্রোতাদেরও আছে। অনেকেই আপনার নামের সঙ্গে যারা পরিচিত তারা নামের পেছনের গল্পটা জানে না। আপনার অনেক গানের পেছনের গল্প আমরা জানতে পেরেছি, বিভিন্ন সময় হয়তো জেনেছি, কিন্তু আপনার বাবার নাম, মায়ের নাম, তাদের নামের সঙ্গে চৌধুরী আছে, কিন্তু আপনার নামের সঙ্গে আছে জঙ্গি। নিশ্চয়ই কোনো গল্প আছে, এই গল্পটা জানবো। এটা হচ্ছে আসলে আমার নামের পিছনেও চৌধুরী আছে। আমার পুরা নাম হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গি চৌধুরী। আচ্ছা, আমাদের সময় যেটা হতো, এখনও হয়তো এটা আছে, আমি জানি না ঠিক, যে বাবা মায়েরা যখন ছেলে মেয়ের নাম রাখতো তখন কোনো একজন
ভালো মানুষের নামের সাথে মিলে রাখতে চেষ্টা করতো, ঠিক আছে? তো আমাদের ইয়েতে বরপির সাহেবের নাম তো তোমরা জানো, বরপির সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, এটা সবাই আমরা জানি, কিন্তু তার বাবার নামটা আমরা জানি না। তার বাবার নাম হচ্ছে সালে জঙ্গি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু জঙ্গি শব্দের আবেদনিক অর্থ যোদ্ধা বাংলায়। তখন আমাদের ওখানে ইয়ে বলা হতো যে এই জঙ্গি বিমান বলা হতো, মানে যুদ্ধ বিমান। আবার এই আইব খানের বিরুদ্ধে বা এআই খানের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তখন বলা হতো যে আমরা কালকে জঙ্গি মিছিল করবো, মানে যুদ্ধ মিছিল করবো। সামহাও এটা এই সময় এসে এটা টেররিস্টের বাংলা হয়ে গেছে গিয়ে। হ্যাঁ, কিন্তু এটা ইনফ্যাক্ট ছিল ওদিকে যোদ্ধা, আর ওইটা থেকে আমার বাবা আমার নামটা রাখেনি। আমার বাবা রেখেছে বরপির সাহেবের বাবার নাম ছিল সালে জঙ্গি, ওখান থেকে উনি ওই শব্দটা চুজ করে এখানে বসেছে। এটা কোনো আমার পারিবারিক নামও না বা অন্য কিছুও না। তরুণ যখন আমরা ইয়াং বয়সে আর কি, হ্যাঁ, ইয়াং বয়সে যেটা থাকে যে একটু হয়তো যে নামটার মধ্যে একটু অহংকার থাকে বা এটা থাকে, আচ্ছা আমরা ওটা থেকে দূরে থাকলাম। হ্যাঁ, তো যেমন আচ্ছা ওই যে অনেক সময় আমরা পরিচয় দিতে চাই না যে আচ্ছা আমি অমুকের এটা বা অমুকের সেটা, মনে হয় যে না এটা কেন আমি আমাকে দিয়ে করব। তো ছোট করার চাই তো ছোট আমি অনেকভাবেই করতে পারতাম। আমি শহীদ মাহমুদ বোরকার জ দিয়ে চৌধুরী লিখতে পারতাম বা শহীদ মাহমুদ চৌধুরী লিখতে পারতাম, কিন্তু ওটা না করে আমি চৌধুরীটাকে সচেতনভাবেই বাদ রেখেছি। ভাই, যে চট্টগ্রাম থেকে শুরু করেছিলাম সেই চট্টগ্রামের প্রসঙ্গ দিয়ে শেষ করব। চট্টগ্রামে যাওয়া হয় রেগুলার, আমরা জানি আপনি প্রায়ই যান এবং সেই মানুষগুলোর সঙ্গে উঠা বসা হয়। তাদের সঙ্গে মেশার ধরনটা আসলে কেমন হয়? সেই ছোটবেলায় তো আপনাকে তারা দেখেছে, হয়তো অনেকেই নাই, তবু অনেকেই আছে। আচ্ছা, আমার ওখানে ইনফ্যাক্ট আমার বন্ধুদের মধ্যে একটা সঙ্গীত বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যারা বন্ধুত্ব ছিল ওরকম কিছু বন্ধু আছে। আবার কিছু বন্ধু হচ্ছে আমার স্কুল কলেজ জীবনের বন্ধু। হ্যাঁ, উভয় ক্ষেত্রে আমার যাতায়াত আছে এবং সবার সাথে যোগাযোগ আছে। অনেকে যেটা হয় আর কি, অনেকে তো এখন নাই, অনেকে মারাও গেছে, অনেকে দেশেও নাই। যারা আছে তাদের সাথে আমাদের প্রচুর সময় কাটে, ঢাকায়ও কাটে। ইভেন আমাদের এখানে ঢাকায় যারা আছে আমাদের তো বন্ধু বান্ধবদের যে নকিব খান, বিশ্বজিৎ, আমাদের যে অংশটুকু আছে আর কি সঙ্গীতের, আমরা বসি আড্ডা মারি, সব কিছুই করি। আমার কাছে বোধদা ঢাকা চিটাগং খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। এবং চট্টগ্রামে গেলে এক্সট্রা যেটা হয়, রাস্তাঘাট, শহর, বাড়িঘর, ব্রিজ, পাহাড় এই সবই তো খুব কাছের। তো ওই কাছের জিনিসটাকে ফিল করা যায় আদারদের বন্ধুবান্ধব ছাড়াও। ওটার একটা আলাদা মজা যা আছে, যেটা খুব বেশি পাওয়া যায় একদম যখন সাগরের পাড়ে যাওয়া যায় বা পাহাড়ের কাছে যাওয়া যায়। দুটাই আমার খুব প্রিয়। ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আপনার যে কাজ, আরও লম্বা সময় কথা বলা যেত, কিন্তু সময় স্বল্পতা। ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ ইকবাল খন্দকার এবং যারা আজকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনারা যারা কলা কুশলীরা এখানে এসছেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। যারা দেখছেন অনুষ্ঠানটা তাদেরকে ধন্যবাদ, দোয়া করবেন সবাই। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম গীতিকার এবং লেখক শহীদ মাহমুদ জঙ্গির সঙ্গে। তিনি বলছিলেন তার বিশাল কর্মজীবনের কথা, বলছিলেন তার গান নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব। এই অনুষ্ঠানে আগামী পর্বে উপস্থিত থাকবেন আরও একজন গুণী মানুষ, যাদের জন্ম চট্টগ্রামে কিন্তু বসবাস করেন ঢাকায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকবেন। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আল্লাহ হাফিজ।